এই মুহূর্তে ঘরে বাইরে বিপদে রয়েছে শুভেন্দু। একদিকে দলের কাছে ব্রাপ্ত হয়ে গেছে, কোর কমিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার গুরুত্ব নেই। উল্টো দিকে দিল্লিতে ডেকে দিল্লি থেকে আচ্ছা করে তাকে মুগুর দেওয়া হয়েছে। মুশকিলটা হচ্ছে এই শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ পরিণতি পাগলা গারদে কিংবা রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো যোগ্যতা নেই। ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসল জানিয়েছেন, জেতা কেন্দ্রে তো বটেই, হেরে যাওয়া কেন্দ্রেও নাকি প্রার্থীদের নামতে হবে মানুষকে ধন্যবাদ দেবার জন্য। বিজেপির ওই 24x7 ইলেকশন মোডে থাকার একটা কর্মসূচি আর কি। কিন্তু বাংলার নেতৃত্ব নামবে? দিলীপ ঘোষ নামবেন? আবার বলবেন আমাকে কাঠিবাজি করে হারানো হয়েছে কিন্তু মানুষকে ধন্যবাদ দিচ্ছি। লকেট চ্যাটার্জিও কি সেই রকমই বলবেন? আসলে দেশজোড়া বিজেপি আর বাংলার বিজেপিতে হাজার মাইলের ফারাক আছে, তা দিল্লির নেতারা বুঝে উঠতে পারেন না। এখানে ওই পণ্যা প্রভারী ইত্যাদি তো করা হয়েছিল, কাজ হয়েছে, এবং আপাতত এই বাংলাতে শুভেন্দু বনাম দিলীপ বনাম অগ্নিমিত্রা ঘমাসান লড়াই চলছে, জারি আছে। শুভেন্দু একদা মা, দিদি, নেত্রী ইত্যাদি বলতেন, এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম সাহেবা বলেন, যিনি একাধ বছর নয় দীর্ঘ সময় ধরে এই তৃণমূল করেছেন, এই তৃণমূলের আলো বাতাস পেয়েই বড় হয়েছেন। তিনি এখন তৃণমূলকে তার প্রধান শত্রু বলেই মনে করেন। খুব স্বাভাবিক, তাকে যদি তার ইচ্ছের খোয়াবের গদিতে বসতেই হয় তাহলে তৃণমূলকে উচ্ছেদ তো করতেই হবে, না হলে তৃণমূলকে ভাঙতে হবে। তৃণমূলকে সরিয়েই তো তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন, অন্তত সেটাই তিনি মনে করেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেটাই মনে করেছিলেন, অজিত পাওয়ার সেরকম বোঝাপড়া নিয়েই এগিয়েছিলেন। সর্বানন্দ সোনোয়াল যখন বিজেপিতে আসেন সেটাই তো তার ইচ্ছে ছিল। ইচ্ছে পূরণ হয়নি তাদের, সে তো অন্য কথা। শুভেন্দু মনে করেন তার আর মুখ্যমন্ত্রীত্বের চেয়ারের মধ্যে একমাত্র ব্যারিকেড ওই মমতা, লাউড অ্যান্ড ক্লিয়ার। দিলীপ ঘোষ, আমি প্রচারক, আমি তো হিন্দু রাষ্ট্রের কল্পনা করি, আমি তো দীনদয়াল উপাধ্যায়ের, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, সাভারকারের আদর্শের পথ ধরে চলি। এসব বলেন বটে, তার সবটা যে মিথ্যে তাও নয়, কিন্তু সবটাই সত্যিও নয়। তিনি আসার পরে রিজুভেনেটেড বিজেপি 1 লাফে 2 থেকে 18 সংসদে গিয়েছে, এবং তখনই মগজে ক্রিং ক্রিং ঘন্টি বেজেছে। তাহলে আমিও তো হতেই পারি মুখ্যমন্ত্রী। কাজেই উনি ওনার মতো ঘুঁটি চেলেই যাচ্ছেন। ওদিকে একেবারে নতুন এন্ট্রি অগ্নিমিত্রা পলের, ছিলেন ফ্যাশন ডিজাইনার। কি বলছেন সেটার মানে জানেন না? গোদা বাংলায় হলো বড় লোকেদের দর্জি। একটা ফ্যাশন শো দেখলে বুঝতে পারবেন আপনি, যে পোশাকটা পরার পরে আর কি পরতে হবে ভাববেন, সেই পোশাকটা ওই ফ্যাশন ডিজাইনারেরা তৈরি করে। কিন্তু তিনি খুব সাবলীলভাবেই ঢুকে পড়েছেন বিজেপির বৃত্তে। প্রথমে একটু সময় নিয়েছেন বটে, বুঝে নিয়েছেন ঘুঁটি আর চালগুলো। তারপর সঙ্গে পেয়েছেন বিএল সন্তোষের অকুণ্ঠ সমর্থন। প্রথমে এই শিবির ওই শিবিরের হাত ধরে আপাতত নিজেই শিবির হয়ে উঠেছেন, এবং ঠিক যে মুহূর্তে বিজেপি খুঁজছে একজন মমতা, সেই মুহূর্তে তিনি নিজেকে দারুণভাবে প্রজেক্ট করেছেন। কাজেই তিনিও ওই দৌড়ে আছেন। শুভেন্দু অধিকারী 53, দিলীপ ঘোষ 59 আর অগ্নিমিত্রা পল 49। ভারতবর্ষের রাজনৈতিক বয়সের হিসেবে 3 জনেই তরুণ, 3 জনেই আগামী 30 বছর তো রাজনীতিতেই থাকবেন। কিন্তু এর বাইরে বিজেপির কি কোনো অ্যাসপিরেন্ট নেই? মুখ্যমন্ত্রী হতে ইচ্ছুক প্রার্থী আছে, তবে তারা এদের কাছে আপাতত কিছুই নয়। লকেট চ্যাটার্জি, সুকান্ত মজুমদার ইত্যাদিরা ছিটকে গেছেন বৃত্ত থেকে। যখন ছিলেন তখনও তেমন জোরালো ছিলেন না।
আসছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ওদিকে ইন্টেলেকচুয়াল স্বপন দাশগুপ্ত বা শ্রমিক ভট্টাচার্য এই লড়াইয়ে কোনোদিনই এঁটে উঠতে পারবেন না। আপাতত এই খেলার 3 জন কন্টেন্ডার। হ্যাঁ, প্রথমে অগ্নিমিত্রা শুভেন্দুর হাত ধরেই কিছুটা চলেছিলেন, কিন্তু এখন ওনার সাহারা আলাদা, অন্য খুঁটি। 3 জনের মধ্যে শুভেন্দুর নিজের জনভিত্তি আছে, অন্তত মেদিনীপুর বা আরও কিছু পকেটে, কিন্তু তার সমস্যা সারা রাজ্য জুড়ে। তিনি তার লোকজন বসিয়ে উঠতে পারেননি। আর যতই মোটা ভাই অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি তো সেই ছোটবেলায় আরএসএস এর শাখাতে যেতাম ইত্যাদি বলুন না কেন, ওনাকে বাংলার আরএসএস নেতৃত্ব সমর্থন তো ছেড়েই দিন, সন্দেহ করেন। তাদের মুখপত্র স্বস্তিকা উল্টে দেখুন গুচ্ছ গুচ্ছ সমালোচনা তার বিরুদ্ধে। আরএসএস শুভেন্দুকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা এক রাজনীতিবিদও বলেছে, সব মিলিয়ে মাইনাস আরএসএস, মাইনাস রাজ্যজোড়া সংগঠনের সমর্থন শুভেন্দু খানিক এগোচ্ছেন, তারপরে হতাশ হয়ে পড়ছেন। কারণ উনি এক দুর্দান্ত উইঙ্গারের মতোই বল নিয়ে দৌড়চ্ছেন। গোল মার্কিংয়ের কাছে গিয়ে বুঝতে পারছেন তার এগিয়ে দেওয়া বল নিয়ে গোল করার লোকজন নেই। উল্টে তাঁদের আচরণ, কথাবার্তা তাকে হতাশ করছে, তিনি থমকে যাচ্ছেন। আফটার অল মমতা ঘরানার আবেগী রাজনীতি থেকে জন্ম, কাজেই হতাশা আসবেও। কারণ উনি চেয়েছিলেন এক লয়াল ক্যাডার বাহিনী, ওনার লয়াল, তা উনি পাননি। কাজেই গোলযোগ বাড়ছে, বই কমছে না। এবারে দিলীপ ঘোষ, অনেকে বলেন উনি বিরাট সংগঠনের লোক, ঘন্টা। উনি আসলে একটা হাওয়া মেশিন। বাইক নিয়ে বের হচ্ছেন, চামড়া তুলে নেব, মাথা গুঁড়িয়ে দেব, মাথা থেকে 2 ইঞ্চি ছোট করে দেব, ডায়লগ দিচ্ছেন। এগুলো ভোকাল টনিক। কিন্তু সংগঠন ছাড়াই ভোকাল টনিক কাজ করা সম্ভব? তাহলে তো পিকের টিম কোনোদিনই হারতো না। সাইড লাইনে বসে 11 জন প্লেয়ার শুধু নয়, গ্যালারি মাতিয়ে দিতেন পিকে। কিন্তু মাঠে হাজির ছেলেরাই তো খেলবে, সেটা এবারে স্পষ্ট বোঝা গেল। তিনি লাঠি খেলা দেখালেন। এখানে গোলমাল করতে এলে ঠ্যাং ভেঙে দেব বললেন, কিন্তু শেষমেশ হার নয়, বিশাল হার। বুথের পর বুথ বর্ধমান সদরেই তার এজেন্ট ছিল না, এখনো সেটাই করছেন। কিছু পকেটে কিছু অনুগামী আছে, তাদের নিয়ে ফুটবল আর ক্যারাম খেলছেন, ওই ভোকাল টনিক। এতে করে একটা এমপি আসন পাওয়া যায়। গোটা রাজ্য নির্বাচনের শেষ দিনেও উনি চোখা চোখা কথা বলেছেন, ভোটারেরা তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দিয়েছেন। জেতার সম্ভাবনাও ছিল অসম্ভব। আমরা তখনই বলেছি উনি হারছেন, কিন্তু ওনার পিছনে আছে আরএসএস, কারণ ওটাই তাঁর ভিত্তিভূমি। শুভেন্দু নমস্তে সদা বৎসল্যে বলতে পারবেন না, না পুরোটা না দেখে বলতে পারবেন না। দিলু ঘোষ পারবেন, কিন্তু দিলু ঘোষের সমস্যা কেবল ওই সংগঠন নয়, সমস্যা আরও আছে। পশ্চিমবঙ্গের মাটিতে এক বুদ্ধিজীবী আর মধ্যবিত্ত শিক্ষিত সমাজ আছে, তাদের রিড় কি হাড্ডি, শির দাঁড়া নিয়ে প্রশ্ন তোলাই যায়, কিন্তু আছে। এরা একসময় বিধান রায়ের সঙ্গে ছিলেন, এরাই সিদ্ধার্থ শঙ্করের ডাকে ছুটেছেন রাজভবনে, এরাই ছিলেন জ্যোতি বসুর সঙ্গে, বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে, এরাই পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতার পাশে দাঁড়িয়ে। সেই তাঁরা না শুভেন্দু না দিলু ঘোষ কারোর পাশে নেই। শুভেন্দুর ক্ষমতা বাড়লে সে পাশে কেউ যাবেন না এমন নয়, কিন্তু রোগড়ে দেওয়া দিলীপ ঘোষের পাশে কিন্তু এনারা যাবেন না। যেমন গোটা উত্তরপ্রদেশের লেখক, কবি, শিল্পী, বুদ্ধিজীবী, শিক্ষিত সমাজ আদিত্য যোগীর পাশে নেই। আজকে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন। এর পরের জন হলেন ক্লাসের লাস্ট বেঞ্চের অগ্নিমিত্রা পল। ডার্ক হর্স হিসেবে উঠে আসছেন। একেবারে বিভাজিত শিবিরে তিনি নেই। আরএসএস এর দুর্গা হয়ে ওঠেননি বটে, কিন্তু তাকে নিয়ে নাখোশ এমনও কিন্তু নয়। তিনি এই বাংলার দায়িত্বে থাকা বিএল সন্তোষের গুড বুকে আছেন এবং ক্রমশ নিজের একটা ক্লাউড, নিজের একটা গোষ্ঠী তৈরি করে নিচ্ছেন। কিন্তু ওনার সমস্যা হলো ওনার নিজের সংগঠন নেই। বিজেপির সংগঠন কতটা ওনার পাশে দাঁড়াবে তাও জানা নেই।
বিরাট প্রতিবাদ আসবে শুভেন্দুর কাছ থেকে, যাঁর হাত ধরেই তিনি বেশ খানিকটা এগিয়েছেন। সব মিলিয়ে বিজেপি এই রাজ্যে বিরাট পিছিয়ে আছে কেবল এই কারণেই যে তাদের কাছে মমতার উল্টো দিকে ছেড়েই দিন, অভিষেকের উল্টো দিকেও কোনো বিশ্বাসযোগ্য মুখ নেই। আর তার উপরে যারা আছেন তাদের মধ্যে ঘমাসান লড়াই, সে লড়াই থামছেও না। দিলু ঘোষ মেদিনীপুর গিয়ে মিটিং করলেন শুভেন্দুর কোনো লোকজনকে না ডেকেই। শুভেন্দু এখনো 4টে উপনির্বাচনে তেমন গা ঘামাননি। আর অগ্নিমিত্রা পল নিজেই মমতার সুখ্যাতি করছেন। মানে এমন নয় যে মমতার বিকল্প আছে, এমনও নয় যে সেই ফাঁকতালে এক টিম গেম দিয়ে তারা মেকআপ করতে পারবেন। আর তাই বিজেপি বাংলায় বাড়া তো ছেড়ে দিন, ক্ষয়ে যাচ্ছে। তা না হলে এই হকার আর চোপড়ার ইস্যুতে বাংলা অশান্ত হয়ে উঠত। তাদের হয়ে সংসদে ব্যাট ধরেছেন প্রধানমন্ত্রী, কিন্তু দিল্লিতে ব্যাট চালিয়ে এই বাংলায় স্কোর কি করা যায়? বাংলার বিজেপির প্লেয়ারেরা ড্রেসিং রুমে জার্সি ভাগাভাগিতেই ব্যস্ত। সেই তাঁরা একসঙ্গে 42টা আসনে 30টা হারা আসনেও মানুষকে ধন্যবাদ দিতে নামবেন, অসম্ভব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।